স্বাধীনতারও আগে থেকে দেশের রাজনীতি, শাসন, প্রশাসন এবং এলিট ক্লাসের পরিবাহক হিসাবে রাজ্যের একচ্ছত্র সম্রাট ছিল হিন্দুস্তান মোটরস অ্যাম্বাসেডর। সাধারণ মানুষ থেকে দেশের প্রধানমন্ত্রী সকলের পছন্দের শীর্ষ তালিকায় ছিল এই অ্যাম্বাসেডর। এমন একটা সময় ছিল যখন হিন্দুস্তান মোটরসের এই অ্যাম্বাসেডর ছিল আপনার আমাদের সকলের চলার পথের নিত্যসঙ্গী। রাজকীয় এই অ্যাম্বাসেডর আজ শুধুই ইতিহাস। হিন্দুস্তান মোটরসের এই অ্যাম্বাসেডর কিভাবে একসময় জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল এবং সেখান থেকে কিভাবে আজ তা ধীরে ধীরে মানুষের মন থেকে মুছে গেল, এই গল্পই আজ শোনাবো আমরা অপটেজ ব্রডকাস্টিং এর এই চ্যানেল থেকে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। নমস্কার, আমি শুভদীপ, আপনাদেরকে অপটেজ ব্রডকাস্টিং এ স্বাগত জানাই। 90 দশকেরও আগের সময় থেকে ভারতবর্ষে গাড়ি বলতে লোকে একটি গাড়িকেই চিনত, সেটা হলো অ্যাম্বাসেডর। আর এই অ্যাম্বাসেডরের বিভিন্ন রং ছিল বিভিন্ন পলিটিক্যাল পার্টি এবং ডেকোরেটেড পার্সনসদের উচ্চস্তরীয় ক্ষমতার পরিচয়। যেমন সাদা অ্যাম্বাসেডর মানে কোনো বড় নেতার র্যালি যাচ্ছে, কালো অ্যাম্বাসেডর ছিল কোনো সেনা আধিকারিকের প্রতীক, আর হলুদ অ্যাম্বাসেডর ছিল আপনার আমার চলার পথের নিত্যসঙ্গী হলুদ ট্যাক্সি। কলকাতার রাস্তায় চোখ রাখলে আজও কিছু লুপ্তপ্রায় হলুদ ট্যাক্সি চোখে পড়ে। 2 নভেম্বর 1881 ফ্রেঞ্চ ইনভেস্টর গুস্তাভে ত্রুভে প্যারিসের একটি এক্সিবিশনে প্রথমবার বিদ্যুৎ চালিত গাড়ির প্রদর্শন করেন। এর ঠিক 5 বছর পর অর্থাৎ 1886 সালে জার্মান ইঞ্জিনিয়ার কার্ল বেঞ্জ প্রথম পেট্রোল চালিত গাড়ির পেটেন্টটি হাসিল করেন। আর ঠিক এরপরে সারা বিশ্ব জুড়ে গাড়ির রমরমা শুরু হয়ে যায়। গাড়ি চড়ার এই প্রতিযোগিতায় ভারতবর্ষ খুব শীঘ্রই নাম লেখায়। আর আপনারা জানলে খুব খুশি হবেন অথবা আশ্চর্য হবেন যে ভারতবর্ষে গাড়ি এসেছিল প্রথম কলকাতা শহরে। সালটা ছিল 1897। এই বছরেই প্রথম ভারতবর্ষে গাড়ি আসে, আর এই গাড়িটি প্রথম কিনেছিলেন ফস্টার নামের এক ইংরেজ মেম। ভারতে যখনই নতুন কিছুর সূচনা হয়েছে টাটা গ্রুপের নাম তার সাথে ঠিকই জড়িয়েছে। 1898 সালে জামশেদজি টাটা তার প্রথম গাড়িটি ক্রয় করেন। যদিও একটা সময় অবধি গাড়ি কেনা ছিল সাধারণ মানুষের কাছে এক স্বপ্নের সমান। 1928 সাল থেকে ফোর্ড এবং জার্মান মোটরস সংঘবদ্ধভাবে ভারতে গাড়ি বানানো এবং বিক্রি করা শুরু করে দিয়েছিল। যদিও তার আগে অবধি ভারতীয়দের কাছে যাতায়াতের মূল সঙ্গী ছিল গরু কিংবা ঘোড়ার গাড়ি। পরিবর্তনের প্রথম সকাল নিয়ে আসে 1942 সাল, যেই বছর BM বিড়লা হিন্দুস্তান মোটরস নামের এক কোম্পানির সূচনা করেন। ওনার বড় ভাই ঘনশ্যাম দাস বিড়লা ছিলেন মহাত্মা গান্ধীজির বিশেষ বন্ধু। ওনারই অনুপ্রেরণায় বিড়লা গোষ্ঠী মনস্থির করে যে অটোমোবাইল ম্যানুফ্যাকচারিংয়ে ভারতকে স্বাবলম্বী করে তোলা দরকার। হিন্দুস্তান মোটরসের সূচনা হয়েছিল গুজরাটের এক বন্দরের নিকটবর্তী ওখা নামক একটি জায়গায়। গাড়ির পার্টস ইম্পোর্ট করার ক্ষেত্রে এই জায়গাটি অত্যন্ত সুলভ স্থান ছিল। হিন্দুস্তান মোটরসে ওই সময় গাড়ির পার্টস ইম্পোর্ট করা হতো ব্রিটেনের এক নামী কোম্পানি মরিস মোটরস থেকে, আর ভারতে এই পার্টগুলিকে অ্যাসেম্বল করা হতো। 1949 সালে হিন্দুস্তান মোটরস নিজের প্রথম গাড়ি লঞ্চ করে, আর এটির নাম দেওয়া হয় হিন্দুস্তান 10, যেটি মরিস 10 নামক একটি বিদেশি গাড়ির অনুকরণে তৈরি করা হয়েছিল। এর কিছু বছর বাদে 1952 সালে ভারতীয় অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে একটা বড়সড় পরিবর্তন আসে। এই বছরে ভারত সরকার নতুন ট্রাফিক পলিসির প্রবর্তন করেন। আর এই পলিসিতে ভারত সরকারের বলা ছিল যে কোনো বিদেশি কোম্পানি যদি ভারতীয় কোম্পানির সাথে টাই আপ না করে তাহলে তাদেরকে ভারী মাত্রা ট্যাক্সের সম্মুখীন হতে হবে। ব্যাস, এই নিয়ম শুরু হওয়ার পরেই ফোর্ড এবং জেনারেল মোটরসের মতন বিদেশি কোম্পানি ভারত থেকে নিজেদের তল্পিতল্পা গুটিয়ে চলে যায়। এর মাঝেই BM বিড়লা হিন্দুস্তান মোটরসকে গুজরাট থেকে বেঙ্গলে শিফট করেন, আর কলকাতা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে উত্তরপাড়ায় নতুন ফ্যাক্টরি শুরু হয়। আর এভাবেই মরিস কোম্পানি আর হিন্দুস্তান মোটরসের মেলবন্ধন ঘটে। এরপর থেকে ভারতে এই গাড়ির পার্ট তৈরি করা এবং বিক্রি করা শুরু হয়। এই সময়কালে হিন্দুস্তান মোটরস হিন্দুস্তান 14, বেবি হিন্দুস্তান এবং হিন্দুস্তান ল্যান্ড মনস্টার নামে কিছু মডেলস বাজারে লঞ্চ করে। ভারতবর্ষে তৈরি হওয়া সত্ত্বেও এই গাড়িগুলিকে লাক্সারির প্রতীক হিসেবে মনে করা হতো এবং শুধু এলিট ক্লাসের কিছু লোকজনের কাছেই এই গাড়িগুলি কেনার সামর্থ্য ছিল। কিন্তু 1958 সালে হিন্দুস্তান মোটরস এমন একটি মডেল বাজারে লঞ্চ করে যা ভারতীয় অটোমোবাইল ইন্ডাস্ট্রির মোড় বদল করে দেয়।
সেই সময় মরিস কোম্পানির একটি মডেল ছিল মরিস অক্সফোর্ড সিরিজ 3। হিন্দুস্তান মোটরস এই গাড়িটির মধ্যে ভারতীয়দের হিসেবে কিছু রদবদল করে দেয়, আর এই মডেলটির নাম হিন্দুস্তান মোটরস দেয় অ্যাম্বাসেডর। এই মডেলটি ইন্ডিয়ার রাস্তায় নামার পর থেকে এমন স্পিড নেওয়া শুরু করে যে অন্য কোনো কোম্পানি এর ধারে কাছে ঘেঁচতে পারে না। তখনকার দিনে এই মডেলটির মূল্য ছিল প্রায় 14,000 টাকা এবং এর বিশেষত্ব ছিল যে কোনো এবড়ো খেবড়ো রাস্তাতেও খুব সাবলীলভাবে চলতে পারত। মার্কেটে লঞ্চ হওয়ার পর থেকেই অ্যাম্বাসেডর গাড়ি নিজের একটি ভিন্ন পরিচিতি তৈরি করে নেয়। এই মডেলটির যদি কোনো পার্টস খারাপ হয়ে যেত, যে কোনো অনভিজ্ঞ মেকানিকও খুব সহজেই সেটা সারিয়ে দিতে পারত। আর ভারতে অ্যাম্বাসেডর গাড়ি আসার আগে পর্যন্ত মধ্যবিত্তের কাছে গাড়ি চড়া ছিল এক স্বপ্নের সমান, কিন্তু এই অ্যাম্বাসেডর গাড়ি মধ্যবিত্তের সেই স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়। আর তাই খুব তাড়াতাড়ি মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলের পছন্দের শীর্ষস্থানটি দখল করে নিতে সমর্থ হয় এই অ্যাম্বাসেডর গাড়িটি। আর তার সাথে সাথে আপার ক্লাস ব্যক্তিরা নিজেদের আলিশান শখ পূরণের স্বপ্নটিও পূরণ করতে পারতেন। এমন একটা সময় ছিল যখন এই অ্যাম্বাসেডর গাড়ি ছিল যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, তা সে প্রধানমন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী, এবং যে কোনো উচ্চপদস্থ কর্মচারীর নিজের ক্ষমতা প্রদর্শনের প্রতীক। সেই সময় এটিকে কিং অফ ইন্ডিয়ান রোডস নামেও আখ্যায়িত করা হতো। সেই জন্যই বোধহয় হিন্দুস্তান মোটরস তাদের একটি বিজ্ঞাপনে লিখেছিলেন, উই আর টিল দি ড্রাইভিং ফোর্স অফ দি রিয়েল লিডার্স। অ্যাম্বাসেডর গাড়ি, যাকে ভালোবেসে এমবি নামেও সম্বোধন করা হতো। সেই সময় এই গাড়িটির জনপ্রিয়তা এমনই ছিল যে টোটাল বিক্রি হওয়া গাড়ির 70% ছিল এই অ্যাম্বাসেডর গাড়ি, আর যার বেশিরভাগ অর্ডার আসতো ভারত সরকারের তরফ থেকে। কোনো অ্যাম্বাসেডর গাড়ির ওপর লাল নীল বাতি চলছে, তাহলে বুঝে নিতে হবে কোনো সরকারি বড়বাবু সেটিতে চড়ে যাচ্ছেন। হিন্দুস্তান মোটরসের অ্যাম্বাসেডরে সেই সময় 1478 সিসির ইঞ্জিন ব্যবহার করা হতো, আর গাড়ির ভেতর স্পেসও ছিল যথেষ্ট। গাড়ির মেনটেন্যান্স কষ্ট ছিল যথেষ্ট কম। বোধহয় সেই কারণেই 1981 সাল পর্যন্ত ইন্ডিয়ান মার্কেটে এই অ্যাম্বাসেডর গাড়ি একচ্ছত্র রাজত্ব বজায় রাখতে পেরেছিল। বদলে যাওয়া সময়ের সাথে সাথে হিন্দুস্তান মোটরসও নিজের প্রিয় সম্রাটকে নিত্য নতুন সাজে সাজাতে থাকে। এই অ্যাম্বাসেডর গাড়ির জনপ্রিয়তা এমন তুঙ্গে পৌঁছায় যে হিন্দুস্তান মোটরস নিজের ম্যানুফ্যাকচারিং লিমিট বাড়াতে বাধ্য হয়। কোনো সূত্র থেকে জানা যায় যে 1984 সালে এই অ্যাম্বাসেডর গাড়ির ডিমান্ড এমন পর্যায়ে পৌঁছায় যে সেই বছর হিন্দুস্তান মোটরসকে প্রায় 1 লাখেরও বেশি প্রোডাকশন করতে হয়। আজকের ওলা, উবের এবং নানান অনলাইন ট্রান্সপোর্টেশনের এই যুগে আপনার হয়তো মানতে একটু অসুবিধা হবে, কিন্তু একটা সময় ছিল যখন এই হিন্দুস্তান মোটরসের হলুদ অ্যাম্বাসেডর ছিল আমাদের সকলের যাতায়াতের নিত্যসঙ্গী। কলকাতায় ঘুরতে আসবেন কিন্তু হলুদ ট্যাক্সি চড়বেন না, এমন মানুষ বিরল। অ্যাফোর্ডেবল কস্ট আর কমফোর্টেবল রাজকীয় জার্নি, এই দুইয়ের মেলবন্ধনে এই হলুদ ট্যাক্সি ধীরে ধীরে মানুষের মনে এক বিশেষ জায়গা করে নেয়। কিন্তু সময়ের ষড়যন্ত্রে সবাইকে একসময় নাম লেখাতে হয় ব্রাত্যের খাতায়। হিন্দুস্তান মোটরসের এই অ্যাম্বাসেডর গাড়িও সেই তালিকা থেকে বাদ পড়েনি। কিন্তু কি এমন হলো যার জন্য মানুষের মনের খুব কাছে থাকা এই অ্যাম্বাসেডর ধীরে ধীরে মানুষের মন থেকে চিরতরে মুছে যেতে বাধ্য হলো? জানবো। সময় বদলায়, আর তার সাথে বদলে ফেলতে হয় নিজেকেও, না হলে ঘোর দৌড়ের প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়তে হয়। হিন্দুস্তান মোটরস অ্যাম্বাসেডরের ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছিল। একসময় যে অ্যাম্বাসেডরের রাজকীয় সজ্জা তার পরিচয় ছিল, ঠিক সেই ওল্ড ভিন্টেজ ডিজাইনই অ্যাম্বাসেডর গাড়ির পতনের সবচেয়ে বড় মূল কারণ হয়ে দাঁড়ায়। সময়ের সাথে সাথে মার্কেটে আসতে থাকা নতুন ডিজাইনের গাড়ির সামনে অ্যাম্বাসেডর গাড়ির চাকচিক্য ফিকে পড়তে থাকে। যুগ বদলাচ্ছিল, সাথে বদলাচ্ছিল মানুষের চিন্তা ভাবনাও। তাই ধীরে ধীরে অ্যাম্বাসেডর গাড়ি মানুষের মন থেকে সরে যেতে থাকে। সেলস গ্রাফ একটা সময় এমন তলানিতে গিয়ে ঠেকে যে 2014 সালে হিন্দুস্তান মোটরস তাদের প্রোডাকশন ইউনিট বন্ধ করে দিতে বাধ্য হয়। আর সেই বছরই সেপ্টেম্বর মাসে তারা তাদের হুগলি জেলার উত্তরপাড়ায় তাদের সর্বশেষ অ্যাম্বাসেডরটি ম্যানুফ্যাকচার করে। কিছু সময় হতে না হতেই পরিস্থিতি এমন সংকটজনক হয়ে পড়ে যে 2017 সালের ফেব্রুয়ারি মাসে হিন্দুস্তান মোটরসের মালিকরা এই কোম্পানিকে প্রায় 80 কোটি টাকায় PSA গ্রুপ নামের এক ফ্রেঞ্চ অটো মেকার কোম্পানিকে বিক্রি করে দিতে বাধ্য হয়। আর তার সাথে সাথেই একসময় ভারতের রাস্তায় দাপিয়ে বেড়ানো এই রাজার রাজকীয় গল্প শুধুমাত্র ইতিহাস হয়ে রয়ে যায়। তবে রাজার রাজত্ব শেষ হয়ে গেলেও রাজার গরিমা কখনো শেষ হয় না। তাই আজও শহরের রাস্তায় চলা বয়সের ভারে ঝুঁকে পড়া কিছু বৃদ্ধ হলুদ অ্যাম্বাসেডর
আজও চোখে পড়ে, যা তাদের এককালীন রাজত্বের সাক্ষ্য দিয়ে চলেছে। অপটেজ ব্রডকাস্টিং বিভিন্ন বিজনেস কেস স্টাডি আপনাদের সামনে তুলে ধরে, যাতে অ্যাজ আ বিজনেসম্যান আমরা আমাদের বিজনেসকে আরও উন্নত করতে পারি। কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিও? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এরকমই বিজনেস রিলেটেড নানান রকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন অপটেজ ব্রডকাস্টিং ইউটিউব চ্যানেলকে। নমস্কার, আমার শুভদীপ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন,